হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুনিতা শুরু করছি আজকে নতুন একটি ব্লগ। আজকে আমরা ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি আর সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখন আমরা কোথায় কোথায় ঠাকুর দেখতে যাই, চন্দননগরের কোন কোন জগদ্ধাত্রী মণ্ডপগুলো আমরা দর্শন করি সেগুলো তোমাদের জন্য তুলে ধরবো। আর ততক্ষণ পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে ভুলো না। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক করতে একদমই ভুলবে না। আজ আমরা বেরিয়ে পড়েছি চন্দননগর স্টেশনের দিকে ঠাকুর দেখতে। আমরা আজকে যাব চন্দননগর স্টেশনের আশেপাশে যে সকল ঠাকুর মণ্ডপগুলো হয়ে থাকে জগদ্ধাত্রী পুজো, সেগুলো দর্শন করব। আমরা এখন এসে পৌঁছেছি বাউরিপাড়া সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটিতে। এখানে একটি উপরে ভাল্লুক তৈরি করা হয়েছে, দেখা যাক প্যান্ডেলটা কীরকম করেছে। এই বাউরিপাড়ার মণ্ডপটি প্রতি বছরই শিশুকেন্দ্রিক হয়, অর্থাৎ বাচ্চাদের খুব পছন্দের একটি পুজো মণ্ডপ। এখানে প্রতি বছরের থিম এমনভাবেই নির্মিত হয় যেখানে বাচ্চারা খুব আকর্ষিত হয়। গত বছর এখানে সিংহের ডাক ছিল, এই বছর এখানে ভাল্লুক রয়েছে। মানে প্রতি বছর কিছু না কিছু একটা শিশুদের আকৃষ্ট করেই থাকে এখানে। আমার সকল ইউটিউব বন্ধুদের জানাই হৈমন্তিক শুভেচ্ছা। ভিডিওটা যদিও অনেকটা দেরিতে আসছে, কিন্তু হৈমন্তিক শুভেচ্ছাটা কিন্তু আমার আন্তরিকভাবেই তোমাদের জানানো রইল। এই রোডটা হচ্ছে স্টেশন রোড, আমাদের চন্দননগর স্টেশন সংলগ্ন এই রোডটি। প্রতি বছরই এরকম কাতারে কাতারে ভিড় হয়, এত মেলা বসে এই রাস্তাটায়। এবং যেহেতু সোজাসুজি স্টেশনের সাথে সংলগ্ন, তাই ভিড়ের পরিমাণটা এতটাই বেশি হয় যে এখানে জনবহুল একটা জনসমুদ্রের ঢল নেমে পড়ে। আমরা এখন স্টেশন রোড সংলগ্ন ফটকগোড়ার মা প্রতিমাটি দর্শন করব। জগদ্ধাত্রী মাতার এই প্রতিমাটি আমাদের চন্দননগরের উচ্চতা সম্পন্না প্রতিমাগুলির মধ্যে একটি। এই মায়ের মণ্ডপটি এখন আর মণ্ডপ নেই, এটি একটি মন্দিরে রূপান্তরিত হয়েছে। এই মন্দিরটি নির্মাণের কাজ এখনও সম্পূর্ণ হয়নি। আমাদের ফটকগোড়ার সার্বজনীনের মা জগদ্ধাত্রী প্রতিমাটি এতটাই উচ্চতা সম্পন্ন হয় যে দর্শনার্থীদের একটি আকর্ষণের মূল উৎস হয়ে থাকে এটি। তাহলে মণ্ডপে প্রবেশ করা যাক। মন্দিরের আলোকসজ্জা তো বেশ সুন্দর হয়েছে, আর মাতৃ প্রতিমাটি কেমন হয়েছে সেটিও তোমাদের সাথে শেয়ার করিনি। চলো তাহলে মণ্ডপে ভিড় ঠেলে ঢুকে পড়ি। কত মেলা বসেছে দেখেছো? প্রতি বছর এই রাস্তার দুপাশে ফুটপাতে প্রচুর দোকান হয়, প্রচুর খাওয়া দাওয়ার দোকান, আবার প্রচুর খেলনা, ঘর সাজানো, বিভিন্ন রকম সামগ্রীর দোকান হয়ে থাকে। প্রচুর শিল্পী বা প্রচুর মানুষের আয় এটি একটি উৎস হয়ে থাকে, যেটা এই চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর মূল একটি উদাহরণও বলতে পারেন। সমস্ত চন্দননগর জুড়ে প্রচুর দোকানপাট বসে, প্রচুর মানুষের অর্থ উপার্জনের একটি অংশ হয়ে ওঠে চন্দননগর জগদ্ধাত্রী। ফটকগোড়ার লাইটিং গেট, এটা আরও আছে লাইট সামনে।
অন্ত কোথাও পাওয়া যাবে না, যার সাথে তুলনা করে কোথাও এতটা সুন্দর আলোকসজ্জা কেউ কোথাও করতে পারবে না। ঠিক তারই এক ঝলক তোমরা দেখেছো। এখন আমরা এসে পৌঁছেছি খলিশানি সার্বজনীন জগদ্ধাত্রী পূজা মণ্ডপে, যেটি স্টেশনের একদম গায়েই অবস্থিত। আমাদের চন্দননগর স্টেশন থেকে বেরিয়েই আপনাদের ডান হাতে পড়বে। এখানকার থিম হলো মানব সভ্যতা, তার অত্যাচারে পাহাড় কাঁদছে। সত্যি কথা বলতে মানব সভ্যতার জন্য পাহাড় তথা প্রকৃতি যে হারে বিধ্বস্ত হয়ে পড়েছে তারই এক টুকরো ছবি এই মণ্ডপটিতে ফুটিয়ে তোলা হয়েছে। তুলেছেন এক অপূর্ব হস্তশিল্পী তথা আমাদের মণ্ডপ শিল্পী উনি। মানুষ যেভাবে পাহাড়ের বুকে বেড়ানোর নাম করে পাহাড়কে নোংরা করে প্রকৃতিকে ধ্বংস করছে তারই প্রতিচ্ছবি এই মণ্ডপটি। চন্দননগরের পূজা মণ্ডপগুলি বিভিন্ন থিমের থাকলেও, বিভিন্ন থিম মণ্ডপ সজ্জা করে থাকলেও প্রতিমাগুলি কিন্তু তার সাবেকিয়ানা বজায় রাখে। এখন আমরা এসে উপস্থিত হয়েছি খলিশানির মণ্ডপের মা জগদ্ধাত্রীর সামনে। ভিতরটিও ঠিক ততটাই সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। আমার এই চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর যে সাবেকি সাজ, ডাকের সাজ, এই সাজগুলো খুব ভালো লাগে। মানে যতই থিমের মধ্যে ডুবে যাই না কেন, মায়ের মধ্যে যে সাবেকিয়ানাটা সেটা বজায় রাখা হয়। এবার চলো তোমাদের এক টুকরো মিশরের থেকে ঘুরিয়ে আনি। হ্যাঁ, চন্দননগর স্টেশন সংলগ্ন আরেকটি পূজা মণ্ডপ কলপুকুরধার, এটি একটি ছোট্ট মিশরে পরিণত হয়েছে। মণ্ডপসজ্জাটি হলো মিশরীয় সভ্যতার আদলে তৈরি এক টুকরো মিশর, যেখানে আমরা ঢুকে একেবারে কাঠ দিয়ে তৈরি নিখুঁত একটি হস্তশিল্পের এক নিদর্শন মিলবে, যেখানে বিভিন্ন রকমভাবে কাঠ কেটে কাঠের ওপরে সূক্ষ্মভাবে কাজ করে একটি মিশরকে ফুটিয়ে তোলা হয়েছে। এক টুকরো মিশরে যেন এক নিমেষে পৌঁছে গিয়েছি। সমস্ত নিখুঁত কাঠের কাজ দেখে বেশ মনোমুগ্ধ করেছে। এই মণ্ডপটি প্রতি বছরই বেশ সুন্দরই করে তোলে, একটু হাটকে কুচ করে, মানে বলে না যে কিছু একটা আলাদা যেন স্পার্ক থাকে, আর এটি তার মধ্যেই একটি। এগুলো এদের নিজস্ব প্যান্ডেলই থাকে। সাধারণ মিশরীয় কাজে চতুর্দিকে মিশরের মমি, মিশরের জাতীয় যে ধরনের মিশর বলতে আমরা বুঝি সেই ধরনের মিশরীয় সভ্যতাকে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্নভাবে কাঠের উপরে কাজ করে। আমরা যেই মণ্ডপটিতে দেখতে চলছি বউবাজার শীতলাতলা। বউবাজার শীতলাতলার এই বছরের থিম ঋতুমতী, অর্থাৎ আমাদের ঋতুকালীন প্রক্রিয়া। হ্যালো, তোর মাকে দিয়ে দেওয়া। বলছে তারা বউবাজার শীতলাতলার মণ্ডপটিতে এক সচেতনশীলতার পরিকল্পনা রয়েছে। মানবদেহ তথা নারী দেহের যত্নশীলতাকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে, যেটি আমার ধারণা অনুযায়ী উচ্চ চিন্তাধারা পোষণ করেছে বলে আমার মনে হয়। একজন নারী যে যন্ত্রণাকে যত্ন করে প্রতিনিয়ত জীবনের অঙ্গ করে জীবনযাত্রা সুন্দর করে তোলে,
তারই প্রতিচ্ছবি এই মণ্ডপটি। এই মণ্ডপটির চিন্তাধারা আমার বেশ মনোমুগ্ধকর করেছে। আমরা প্রবেশ করেছিলাম বউবাজার কলাবাজারে। অর্থাৎ এই মণ্ডপটি না প্রতি বছর সুন্দরই করে থাকে, কিন্তু এই বছর এখানকার কোনো মণ্ডপ সজ্জা আমি তুলে ধরতে পারলাম না। তার কারণ এই মণ্ডপটি একেবারে সিম্পল সাধারণ একটি প্যান্ডেল হয়েছে, যেটি বলতে পারি একটি বিয়েবাড়ি স্টাইলের যে প্যান্ডেল হয় না, ঠিক সেই রকম। তাই আর সেটাকে তুলে ধরলাম না আমার এই ভ্লগে। কিন্তু এখানকার মেলাগুলি ঠিক ততটাই সুন্দর হয়। এখানে কত সুন্দর বাচ্চাদের মেলা বসে। এটি আমাদের একটি চন্দননগরের বহু পুরনো একটি বিরাট বড় বাজার বলতে পারেন। এখানে রাত্রিবেলা যেরকম এখন সুন্দরভাবে মেলা বসেছে, দিনের বেলা কিন্তু বাজার বিক্রি হয়। এটি একটি পাইকারি মার্কেট বলা যেতে পারে। বিশাল লক্ষ্মীতলা জগদ্ধাত্রী পূজা মণ্ডপে আমরা প্রবেশ করছি। এখন আমরা এসে উপস্থিত হলাম আমাদের পরবর্তী পূজা মণ্ডপ সুভাষপল্লী। এখানকার থিম হলো ভক্তিতেই মুক্তি। মায়ের একটি আরাধনার এক অপরূপ, মানে কি বলবো, আমি জাস্ট ভাষায় প্রকাশ করতে পারছি না। একটা সিম্পল সাধারণ প্যান্ডেল কি করে মানুষের মন কেড়ে নিতে পারে, এটি একটি তার নিদর্শন। মণ্ডপটি খুব সাধারণভাবে তৈরি হলেও বেশ আকর্ষণীয়। ভিতরের কিছু ছোট ছোট প্যান্ডেল বেশ মনোমুগ্ধকর করে, যাদের হয়তো অত নাম হয় না, কিন্তু তাদের উপস্থাপনা বেশ মন কাড়া হয়ে থাকে। তেমনই এই প্যান্ডেলটিও। থিমটি অসাধারণ। চন্দননগরে এতগুলো পুজো হয় যে প্রত্যেকটা প্যান্ডেল কিন্তু কলকাতা থেকে আগত হয় না। আমাদের দেখা কিছু কিছু মণ্ডপ সজ্জা হয়তো কলকাতা থেকে আসে, সেটা হয়তো গোনা কয়েক হয়, হাতে গোনা 7টা থেকে 10টা কি তারও কম। কিন্তু চন্দননগরের বুকে পুজো হয়ে থাকে 270-এর উপরে। সেখানে এই মণ্ডপগুলি হচ্ছে খুবই সাধারণ একটি ছোট ছোট মণ্ডপ, তার মধ্যে এটিও একটি। এবং এই মণ্ডপ সজ্জাগুলো এতটাই সুন্দর হয় যে আমরা কল্পনা করতে পারি না। আর সেই এক টুকরো গ্রামের মন্দিরে গিয়ে পৌঁছেছিলাম আমরা এই মণ্ডপের মাধ্যমে। এখানে সম্পূর্ণভাবে মায়ের আরাধনার বিভিন্ন পর্যায়গুলো তুলে ধরা হয়েছে। মায়ের ভোগ রান্না থেকে শুরু করে মায়ের আরতি। মণ্ডপটি ছোটোখাটো বেশ সুন্দরই ছিল, আমার তো বেশ মনোমুগ্ধকর লেগেছে। আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। আমাদের লাস্ট ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমরা বাড়ি ফিরছি। আর আজকের ব্লগটা এখানেই শেষ করে দেবো, আর বাড়াবো না। আর তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো।
আমি যেন আরও নতুন নতুন ব্লগ দিতে পারি এবং আমাদের চন্দননগরে যে কটা ঠাকুর আমি দেখছি সমস্ত ঠাকুর দেখাতে সম্ভব না, কারণ 273টা মতন ঠাকুর হয়। এবার এতগুলো ঠাকুর আমাদের পক্ষে তো দেখা সম্ভব না, এবং আরও বেশি হয়, কিছু কিছু ছোটো ছোটো ঠাকুর হয় যেহেতু, তো সব কমপ্লিট করা সম্ভব হয় না। কিছু কিছু ঠাকুর দেখে, কিছু ছোট কিছু বড় সব মিলিয়েই দেখা হয়। তো যতগুলো দেখছি সবই তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আর তোমরা আমার পাশে থেকো, সঙ্গে থেকো, আশা করি তোমাদের ভালো লাগছে। তোমরা যারা চন্দননগরে আসতে পারো না তারা কিছুটা ব্লগের মাধ্যমে ভিডিও দেখে উপলব্ধি করতে পারো চন্দননগরের জগদ্ধাত্রী পুজোটা। আর এখন এটা বিশ্বমানে হয়ে গিয়েছে, অনেকেই জানেন চন্দননগর জগদ্ধাত্রী পুজো এবং আলোর জন্য বিখ্যাত। সেই জন্য আমি ব্লগ দিয়ে চেষ্টা করছি তুলে ধরার, এবং এটা আমার স্মৃতিচারণ হয়ে থাকবে। তোমরা সবাই পাশে থেকো। থ্যাংক ইউ। আজকের ব্লগটা এখানেই শেষ করছি।